প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনিবার ও রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকছি আপনাদের সাথে। আপনারা জানেন আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। আমাদের আজকের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের 100 দিন এবং নির্বাচনী রোডম্যাপ। আপনারা জানেন যে 5ই আগস্ট অভ্যুত্থানের পর 8 আগস্ট ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং এই দায়িত্বের প্রায় 100 দিন অতিবাহিতের পর তিনি আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি তার কর্মকাণ্ড, বিভিন্ন অর্জন এবং তার কমিশনগুলো নিয়ে তিনি জাতির উদ্দেশ্যে তুলে ধরেছেন। আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তার আগে পরিচয় করিয়ে দিই, আমাদের অনুষ্ঠানে আজ দুজন অতিথি উপস্থিত আছেন আলোচনার জন্য। প্রথমে আমার বাঁ পাশে আছেন নিপুণ রায় চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, এবং এরপরেই আছেন শহীদুল ইসলাম শহীদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিওজের সভাপতি। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আপনারা নিশ্চয়ই দেখেছেন আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমি জনাব শহীদুল ইসলাম শহীদ, আপনার কাছে জানতে চাই, এই সরকারের কার্যকলাপ নিয়ে তিনি জাতির সামনে তুলে ধরেছেন এবং এই কার্যকলাপ নিয়ে আপনার মতামত কী, বা সরকারের সফলতা ব্যর্থতা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে। তো আপনি যে বিষয়টি তুলে ধরেছেন যে আজকে সন্ধ্যা 7টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার 100 দিন পার করবার প্রেক্ষাপটে। তো সেখানে তিনি অনেকগুলো বিষয় নিয়ে এসছেন, আপনারা যারা বক্তব্য শুনেছি আমরা। তো সেখানে তার অর্জনগুলো এবং তার পরিকল্পনা এবং তার প্রত্যাশার কথাও তিনি ব্যক্ত করেছেন। তো এখানে তিনি যে বিষয়গুলো নিয়ে এসছেন, এখানে অনেকগুলো বিষয় আসছে। আমি বলবো যে তিনি যেই প্রতিশ্রুতি দিয়েছেন শহীদ পরিবারকে পুনর্বাসন করবার জন্য, তো তিনি আজকের বক্তৃতার প্রথম দিকে তিনি বলেছেন যে পরাজিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবার জন্য তিনি একটি বক্তব্য দিয়েছেন, এটি আপনারা শুনেছেন। সাথে তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যে একটি সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেটি গণমাধ্যমের কণ্ঠরোধকারী একটি আইন ছিল, সেই আইনটি বাতিল করবার কথাও বলেছেন আজকের তার বক্তব্যের। সাথে সাথে তিনি বলেছেন যে প্রত্যাশার কথাগুলো বলেছেন, তার এই 100 দিনে তিনি কি কি কাজ করেছেন তার একটি সংক্ষিপ্ত বিবরণ তিনি তুলে ধরেছেন জাতির সামনে। আমি মনে করি যথার্থই তিনি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে আমাদের এই 100 দিনে আমরা যে যতটুকু কাজ করতে পেরেছি, তার বক্তব্যের সারমর্ম যদি আমি যেটি বুঝে থাকি, যে এখানে আমার বড় কাজগুলো যেগুলো সামনে রয়েছে, নির্বাচনী রোডম্যাপের কথা তিনি বলেছেন, যে নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে, এখন সেটি গন্তব্যে কখন পৌঁছবে সে ব্যাপারে তিনি বলেছেন যে আমরা এটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর উপরে, কখন সেই ট্রেনের রাস্তাগুলো আমরা লাগিয়ে দিতে পারবো, রাস্তাটা মেরামত করতে পারবো। কারণ নির্বাচনী রোডম্যাপটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে ট্রেন যদি গন্তব্যে যেতে হয়, তাহলে রাস্তাটা মসৃণ হতে হবে। সেই রাস্তা বলেছেন যে নির্বাচনের সংস্কার কমিটি যে করা হয়েছে, সংস্কার প্রস্তাব ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে, এরপরে নির্বাচন নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সেটি তিনি বুঝাতে চেয়েছেন। আমি সেটাই বলতে চেয়েছি যে নির্বাচনের সংস্কার কমিটির যে প্রস্তাবনা সেটি আসবে, তার আগে সেটিও তো তিনি চলমান প্রক্রিয়া। তিনি বলেছেন যে নির্বাচন রোডম্যাপের অংশ এটি, এবং নির্বাচনী ট্রেনটা চলার জন্য যে রাস্তাটা মসৃণ রাস্তা দরকার, সেই রাস্তাটা নির্মাণের কাজ উনি করতেছেন, সে কথাটি উনি বোঝাতে চেয়েছেন। তো এর সাথে সাথে রাষ্ট্র সংস্কারের কাজ সেটি আছে। তো উনি যে অবস্থার প্রেক্ষিতে উনি রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন, দেশের দায়িত্ব নিয়েছেন, এটি একটি ভঙ্গুর অর্থনীতি, একেবারে ভঙ্গুর অবস্থায় ছিল। আপনারা জানেন যে একটি ধ্বংসস্তূপের উপরে এসে উনি দেশের দায়িত্ব নিয়েছেন। সে সময় অর্থনৈতিক ব্যবস্থাকে উনি টেনে তুলবার জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বহির্বিশ্বের বিভিন্ন দেশের সাথে ওনার কথা হয়েছে। উনি আরেকটি কথা বলেছেন যেটি অত্যন্ত আশাব্যঞ্জক, যে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূতদের সাথে ওনার একটা সম্ভাব্য বৈঠক খুব শীঘ্রই হবে। 20 জন প্রতিনিধি রাষ্ট্রদূত ভারতে, যারা 20 জন ভারতে আছেন, বাংলাদেশে 7 জন আছেন, এদের সমন্বয়ে একটি বৈঠক করবেন এবং সেটি রাষ্ট্রকে সংস্কার করবার জন্য, অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য, অর্থনীতি পুনরুদ্ধারের জন্য তাদের সহযোগিতা দরকার হবে। তিনি বলেছেন যে আমরা এখনও বাইরের যে প্রতিশ্রুতি আছে, সেই প্রতিশ্রুতিগুলো এখনও আমরা পেয়েছি, কিন্তু সেটি এখনও বাস্তবায়ন শুরু হয়নি। সেটি বাস্তবায়ন শুরু হলে তার ফলাফল আপনারা পাবেন। এবং এই যে 27 জন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তারা বসবেন, এরকম ঘটনা
এর আগে কিন্তু ঘটেনি, তাহলে এটাকে আমরা কিন্তু একটা সফলতা ইতিবাচক, সেটা আমি বলতে চাচ্ছি যে এটি একটি ইতিবাচক দিক বাংলাদেশের জন্য। এটি আমি বলবো যে এটি একটি বড় সফলতা, যেটি সেটি যদি হয় বাংলাদেশে, সেই বৈঠকটি যদি উনি করেন এবং যেই প্রত্যাশার প্রতিশ্রুতির কথা আমরা শুনেছি সেটি যদি বাস্তবায়ন হয়, তাহলে আমাদের যে ভঙ্গুর অর্থনীতি এটি ঘুরে দাঁড়াবে বাংলাদেশে। ধন্যবাদ, ফিরবো আপনার কাছে। নিপুণ রায় চৌধুরী, আপনি যদি বলতেন আমাদেরকে আসলে এই সরকারের 100 দিনের কার্যক্রম, আপনি রাজনৈতিক দল হিসেবে সরকারের পরিকল্পনা এবং যে কর্মকাণ্ডগুলো এই সরকার করেছে এই পর্যন্ত তার একটা বর্ণনাও তিনি দিয়েছেন, এই পুরো কার্যক্রমটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন রাজনৈতিক দল হিসেবে আপনাদের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে, মাই টিভি সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি, সম্মানিত আলোচক এবং আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে জনগণের গণ অভ্যর্থনা, ছাত্র জনতার গণ অভ্যর্থনা এবং সকল রাজনৈতিক দলের একটা সংগ্রামময় পরিস্থিতির পরে একটা অভ্যর্থনা পরে এই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা দীর্ঘ 17 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে এবং জনগণের যে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, আইনের সুশাসন যা ভুলণ্ঠিত হয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট দ্বারা, সেটাকে যত দ্রুত সম্ভব জনগণের রাষ্ট্র জনগণের কাছে ফিরিয়ে দেয়, এটা জনগণের প্রত্যাশা এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যাশা, একইভাবে ছাত্র জনতারও কিন্তু প্রত্যাশা। অর্থাৎ বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই কিন্তু 1,500-এর অধিক ছাত্র জনতা, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ মানে আত্মহুতি দিয়ে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ফ্যাসিস্ট মুক্ত করেছে বাংলাদেশকে। তো সেই জায়গা থেকে এই সরকারের সফলতা যদি আপনি বিবেচনা করতে বলেন রাজনৈতিক দল হিসেবে, আমি বলবো প্রত্যেকটি পদক্ষেপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল এবং ছাত্র জনতা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সরকারের সফলতা নির্ভর করছে, সকলের প্রচেষ্টার মাধ্যমে, ঐক্যবদ্ধতার কারণে। এখন একটা ষড়যন্ত্র তো দেশ নিয়ে তো আছেই, ফ্যাসিস্টদের ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। তো ফ্যাসিস্টরা এখনো কিন্তু ষড়যন্ত্রের ওত পেতে আছে যে কখন এই সরকারকে ব্যর্থ করা যায়। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলের কর্মী হিসেবে কিংবা দলের দায়িত্ব হিসেবে দেশের জনগণের প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ যে জনগণের মালিকানা জনগণের হাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমাদের সংগ্রামে কিংবা আমরা রাজপথে থেকে যতটা সম্ভব আমরা এই সফলতাকে ধরে রাখবো। অর্থাৎ এই যে ছাত্র জনতার গণ অভ্যর্থনা, এই সফলতাকে ধরে রাখবো, এটা আমাদের দায়িত্ব। কিন্তু সব দায়িত্ব আমরা একা নিলে তো হবে না। যাদেরকে আমরা দায়িত্ব অর্পণ করলাম অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরও কিছু দায়িত্ব আছে। সেটা কিছু ভালো কাজ হচ্ছে এবং কিছু জায়গায় গ্যাপ আছে, কিছু জায়গায় সমন্বয়হীনতা আছে কিংবা প্ল্যানিংয়ের অভাব আছে। এই সরকারের বিভিন্ন স্টেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি, যেমন আপনার উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে, একজন আরেকজন উপদেষ্টা জানেই কিনা আই ডোন্ট নো, কিন্তু উপদেষ্টা নিয়োগ হচ্ছে, পরে জানতে পারছে যে অমুক উপদেষ্টা হলেন, তমুক উপদেষ্টা হলেন, কিংবা এই উপদেষ্টাদের ব্যাকগ্রাউন্ড নিয়েও কিন্তু তর্ক বিতর্ক আছে। তো এক ধরনের ধোঁয়াশা আছে মানুষের মনে, জনগণের মনে। জনগণ এখন জানতে চায় নির্বাচন কবে হবে, অর্থাৎ জনগণের প্রত্যাশিত সরকার জনগণ গঠন করতে চায়। জনগণ তার প্রত্যাশিত নির্বাচিত সরকার দ্বারা জনগণ তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়। সেই জায়গায় জনগণের সম্পৃক্ততা জনগণ দেখতে চায়। এখন সেটা কিভাবে সম্ভব? তার ভোট প্রয়োগের মাধ্যমে সে তার প্রতিনিধি, তার সরকার নির্বাচন করবে এবং সেই সরকারের কাছে তার জবাবদিহিতার জায়গাটা থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু জনগণের মানে চাওয়া পাওয়ার কোনো হিসাব এখনো হয় নাই, সেই জায়গাটা না, ম্যান্ডেট নাই। তো সেই জায়গায় জনগণ আমানত দিয়েছে, সকল রাজনৈতিক দল এই সরকারকে আমানত দিয়েছে। এই সরকারের যত দ্রুত সম্ভব আগামী নির্বাচন কবে হবে সেই তারিখ ঘোষণা করা,
ডক্টর ইউনূস সাহেব একজন বিচক্ষণ ব্যক্তি, তিনি সকলের কাছে গ্রহণযোগ্য একটি ব্যক্তি। তিনি এখনো কেন অনুধাবন করছে না যে আগামী জাতীয় নির্বাচনের ডেটটা যদি আমি ডিক্লেয়ার না করি, তাহলে জনগণের ভিতর যে আশঙ্কা, যে সন্দেহ, কিংবা যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র কোনো না কোনো ভাবে সফল হতেও পারে। আমরা যদি বলি নির্বাচন সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে এই নির্বাচন সংস্কার কমিশন তাদের রিপোর্ট দেওয়ার পরে সেই রিপোর্টের নিয়ে আপনাদের রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বসবেন এবং সংস্কারের জন্য যে আলোচনা দরকার আপনাদের সাথে করবেন। আপনারা রাজনৈতিক দল হিসেবে নির্বাচন প্রত্যাশা করছেন, এর মধ্যে তো আপনারা সংস্কারও চাচ্ছেন, তাই নয় কি? ডেফিনেটলি। তাহলে সংস্কারের মধ্যে আপনাদের অন্তর্ভুক্তিটা কোথায়? আপনার সংস্কারের জন্য আপনারা কোথায় আসলে সহযোগিতা করতে চাচ্ছেন? সেটা একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে সেটা সংস্কার করতে হবে। এবং আপনি যদি সব সংস্কার একবারে নিয়ে বসে বলেন যে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করে তারপরে আমরা যাব, এই তাল বাহানা করলে তো আপনি ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবেন না। কারণ এখন ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে লাগছে, সাধারণ জনগণকে লাগবে। কারণ আমাদের তো মানে পরিস্থিতি তো এখন সেটা না যে ডক্টর ইউনূস সাহেব কিংবা তার উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারা সেরকম অভিজ্ঞ সম্পন্ন না, যারা মানে দেশের সকল মানে সংস্কার একাই করে জনগণের সকল চাহিদা তারা পূরণ করতে পারবে, সকল অর্থনৈতিক সমস্যার সমাধান করে তারপরে নির্বাচন। এই সংস্কারে আপনাদের অন্তর্ভুক্তির কোনো সুযোগ আছে কিনা, কিংবা আপনারা এই সংস্কার কার্যক্রমে নিজে রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন কিংবা পরামর্শ দিতে চাচ্ছেন? কারণ আপনার আগামী জাতীয় নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে কেন্দ্র করে যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করতেই হবে আপনার প্রত্যেকটি রাজনৈতিক দল এবং মতের মানুষগুলোকে নিয়ে, বিভিন্ন মতের মানুষগুলোকে নিয়ে। কারণ আপনি যখন নির্বাচন করবেন যাদেরকে নিয়ে, যারা আগামী দিনে বিগত দিনে যারা রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, দেশ পরিচালনা করেছেন, তাদেরকে তো আপনি বাইরে রেখে সংস্কার করতে পারবেন না। তো তাদের অভিজ্ঞতা, তাদের ভাবনা, তাদের সবকিছু নিয়ে এবং জনসাধারণের চিন্তা ভাবনাকে অনুধাবন করে আপনাকে দাবিগুলো কি আপনারা প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেছেন কিনা, বা আপনাদের কাছে সেরকম কোনো প্রস্তাব এসেছে কিনা? আমরা এখনো ওইভাবে দলীয়ভাবে আমাদের পেশ করা হয়নি। আমাদের কিছু ব্যাপারে কথা বলা হয়েছে। যখন আমাদের পূর্ণাঙ্গ মানে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ার মাধ্যমে আমরা সবকিছু উত্থাপন করব। ফিরবো আপনার কাছে জনাব শহীদুল ইসলাম। শহীদ, আপনি যদি আমাদের বলতেন, আসলে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো একটি রোড ম্যাপ চাচ্ছে, কিন্তু সংস্কারের প্রয়োজন। জনগণের যেটা দাবি, দেশের যে অবস্থা, সেখান থেকে সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাওয়া। এই সংস্কারগুলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা করছেন, এখানে রাজনৈতিক দলগুলোর অন্তর্ভুক্তি কি আমরা দেখতে পাচ্ছি? যদি না পারি তাহলে সেখানে অন্তর্ভুক্তির দাবি রাজনৈতিক দলগুলো করছে না কেন, কিংবা তারা সংস্কার নিয়ে কেন সরকারের নিজেদের অন্তর্ভুক্তির কথা পেশ করছে না? জি, ধন্যবাদ। দেখুন, যে কথাটি বলেছেন রাজনৈতিক দলগুলো দাবি করছে না কেন, তার আগে আমি একটি কথা বলতে চাই। আমার একটু শঙ্কার জায়গা তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তো বাংলাদেশকে সংস্কার করবার জন্য একটি দারুণ সুযোগ তৈরি হয়েছিল, একটি সম্ভাবনার দ্বার খুলে গিয়েছিল যে বাংলাদেশটাকে বৈষম্যমূলক একটি বাংলাদেশ গঠন করবার জন্য, জঞ্জালগুলোকে পরিষ্কার করবার জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছিল রাজনীতিকদের কাছে। তো আমার মনে হয়, কেন যেন মনে হয় যে একটি উপদেষ্টা সরকার গঠিত হয়েছে, এটি সময়ের অনিবার্য দাবি ছিল, বিকল্প ছিল না। তো এই সরকারটি গঠন হওয়ার পরে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা বিদ্যমান রাজনৈতিক দলগুলো ছিল, যারা এই আন্দোলনে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটি দৃঢ় ঐক্য দরকার ছিল এই উপদেষ্টা পরিষদের সরকারকে চালাবার জন্য, তাদেরকে ডিকটেট করবার জন্য, তাদের মাধ্যমে সংস্কারগুলো করে একটি নির্বাচন আদায় করে নেওয়ার জন্য। সরকার ক্ষমতা গ্রহণের পর আমরা দেখেছি সংস্কার মূল বিষয় ছিল, এবং দিন যত যাচ্ছে নির্বাচনের বিষয়টা আমরা সেটা বলছি যে সংস্কার না, সরকার গঠন করবার পর দিন থেকেই, 2 দিন পর থেকে আমরা দেখেছি যে নির্বাচনের রোডম্যাপটা চাচ্ছি আমরা। এখন হয়েছে কি, আমি আগেও বলেছিলাম যে এই উপদেষ্টা সরকারের কতটুকু চাপ নেবার ক্ষমতা রয়েছে এটি দেখতে হবে। 15.5 বছরের জঞ্জাল একটি ফ্যাসিবাদী সরকারের, সেই জঞ্জাল সরাবার জন্য তাদের বিশাল মন্ত্রী পরিষদ ছিল। তো এদেশের প্রশাসনের সর্বত্র
তাদের দোসররা, তাদের সহযোগীরা ছিল। সেই জায়গায় একটি 16 সদস্য, এখন সম্ভবত 21 সদস্যের উপদেষ্টা সরকার, এদের দ্বারা কি সব জঞ্জালগুলো কি খুব দ্রুত সংস্কার করে একটি নির্বাচন খুব কম সময়ের মধ্যে দেওয়া সম্ভব কিনা? আগে তো তাদের সেই জায়গাটায় আমাদের সহযোগিতা করতে হবে। আজকেও আপনি দেখেছেন, আজকের পত্রিকাগুলোতে এসছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন যে 15 বছরের জঞ্জাল 3 মাসে সরানো সম্ভব নয়, কিন্তু সরকারকে সেটি সদিচ্ছার পরিচয় দিতে হবে যে আমরা কাজগুলো করছি। তো আমরা কিছু সংস্কার দেখছি, কিছু জায়গায় কিছু ত্রুটি আমাদের চোখের সামনে আসছে। তো সেই ত্রুটিগুলো আমরা রাজনৈতিক দলগুলোর কাছে, আমি একজন সংবাদকর্মী হিসেবে রাজনৈতিক দলের নেতাদের কাছে একটি আবেদন জানাতে পারি। আমি এই আবেদনটি আরেকবার জানিয়েছি যে এই উপদেষ্টা সরকারকে এই সংস্কারগুলো করবার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতাটুকু রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে করতে হবে। ঐক্য যদি না হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে দুইটা লস আছে বা দেশের জন্য। একটি হচ্ছে যে আপনি দেখবেন যে যারা ক্ষমতায় আছে তাদেরকে ডিকটেট করবার জন্য ষড়যন্ত্রকারীরা বসে আছে। আমরা আমাদের এই দেশটি নিয়ে দেশে বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র আছে, সেটি আমরা আজ করতে পারি, টের পাই সরাসরি চোখে না দেখলেও। তো তারা বসে নেই। বিগত সরকারের যে ফ্যাসিবাদী সরকারের মন্ত্রীরা ছিলেন, তারা হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, সেই টাকাগুলো নিয়ে বসে আছেন। তারা কি সেই টাকা, তারা এমনি বসে নেই, তারা বসে আছেন বলতে তারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছেন। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্য আজকে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্য দরকার। ঐক্যবদ্ধভাবে যদি সরকারকে প্রেসার করতে না পারে, উপদেষ্টা সরকারকে, তাহলে এই সরকারকে অন্য কেউ চালাবে পিছন থেকে। সুতরাং আমি অনুরোধ করব যে উপদেষ্টা পরিষদের সরকার আছে, তাদের যদি কোনো পরামর্শ দরকার হয়, তাদের যদি কোনো ডিকটেশন দরকার হয়, সেটি যাতে দেশের মধ্য থেকে, দেশে যারা রাজনীতি করছেন, দেশ যারা ভবিষ্যতে পরিচালনা করবেন, তাদের মধ্যে থেকে সেই পরামর্শটি আসে এবং সেই পরামর্শটি তারা সঠিকভাবে দেন এবং উপদেষ্টা সরকারও সেই পরামর্শগুলো গ্রহণ করেই তারা যাতে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সাজান। এটি যদি না হয় তাহলে দেশের জন্য বড় ক্ষতি ডেকে আনবে। আমরা কিন্তু দেখছি যে রাজনৈতিক দলগুলো সংস্কার দাবি করছে, কিন্তু নির্বাচনী রোড ম্যাপ চাচ্ছে, নির্বাচন একটা সম্ভাব্য সময় চাচ্ছে, কিন্তু সেরকম আমরা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেরকম কোনো রোড ম্যাপ পাচ্ছি না, যেটা কিনা আসলে নির্বাচনী দল, রাজনৈতিক দলগুলোর দাবি। আমরা যদি এই অন্তর্বর্তী সরকারকে বলি জনগণের সরকার এবং জনগণের প্রতিনিধিত্বই করছে এই সরকার, এমনটাই বলতে পারি আমরা। ছাত্রদের আমরা দেখেছি যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এই সরকারের যে কর্মকাণ্ডগুলো, সেগুলো জনগণের সমর্থিত কর্মকাণ্ডই হওয়া উচিত এবং আমরা আশা করছি সেটি সেই পথেই যাচ্ছে সরকার। কিন্তু আমরা এই উপদেষ্টা নিয়োগের পরে আমরা ছাত্র জনতাকে দেখেছি এর বিরোধিতা করতে। এই উপদেষ্টা পরিষদ কিভাবে নিয়োগ করা হচ্ছে, এর মধ্যে আসলে কোনো রাজনৈতিক দলগুলো পরামর্শ নেওয়া হচ্ছে কিনা, এটা সিলেকশন প্রসেসটা কি আসলে? দেখুন, উপদেষ্টা পরিষদের প্রথম দিকের যে উপদেষ্টারা নিযুক্ত হয়েছেন, এরপরে সর্বশেষে যে কয়েকজন উপদেষ্টা নিয়োগ করা হলো, এটি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে মাঠে। তো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্র এবং জনতার প্রত্যাশা ছিল তাদের সেন্টিমেন্ট ধারণ করে এমন ব্যক্তিদেরকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেয়া। সেই দিক থেকে সর্বশেষে যে 3 জন উপদেষ্টা নিয়োগ দেয়া হলো, সেখানে 1-2 জনকে নিয়ে বেশ বিতর্ক হয়েছে। একজনকে নিয়ে বলবো আমি, বেশ বিতর্ক তৈরি হয়েছে এবং তার অতীত কর্মকাণ্ড দেখেছি কিনা এই সরকার, উপদেষ্টা সরকার, সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তো আমার মনে হয় যে এখানে যারা উপদেষ্টা নিয়োগ করেছেন, যাদের পরামর্শ নিয়ে করা হয়েছে, আমার মনে হয় এখানে তথ্য এবং তার অতীত কর্মকাণ্ড নিয়ে ভাববার সুযোগ পেয়েছেন কিনা আমার জানা নেই। যদি তারা এটি অতীতের কর্মকাণ্ড খবর নিতে পারতেন তাহলে বোধহয় ভালো হতো, তাহলে এভাবে নিয়োগটা হতো না। কারণ তার বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সুতরাং এজন্যই এই প্রশ্নটি একেবারে সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং আমরা একটি প্রতিবাদ এবং বিস্ফোরণ দেখেছি ছাত্র জনতার মধ্যে। আমরা যদি এই নিয়োগের বিষয়টা বলি, আসলে কিভাবে নিয়োগ হচ্ছে, আর নিয়োগটা যদি হয়ে থাকে ছাত্র জনতার মতামতের ভিত্তিতে, তাহলে নিয়োগ পরবর্তী কেন ছাত্র জনতা এটার বিরোধিতা করছে? সেটি যদি হয়ে থাকে তাহলে বিরোধিতা কেন করবে, একটি প্রশ্ন এখানে আমারও। তো আমার মনে হয় যে সেখানে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। ছাত্র জনতার সমন্বিত যে দাবি, সেই দাবি পূরণ করা হয়নি। এটি কোনো একটি মহলের প্ররোচনায় এটি হয়ে থাকতে পারে,
কারণ কেউ কেউ বলেন যে এটি কোনো একটি মহল থেকে কোনো একটি কি বলে যে গণমাধ্যমের প্ররোচনায় তারা এই উপদেষ্টা মণ্ডলীকে নতুন করে দু একজনকে নিয়োগ দিয়েছেন, যে এরকমও বলা হয়েছে যে একজনকে এই উপদেষ্টা পরিষদ সরকার গঠন করবার পরেই একজনকে স্টার বানানো হলো নিউজের মধ্য দিয়ে, একটা অ্যাওয়ার্ড দিয়ে, তারপরে তাকে উপদেষ্টা পরিষদে নেওয়া হলো, এরকম কথাও আসছে। তো সেটি আমার মনে হয় যে এটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা যে ওপিনিয়ন পেয়েছি তাতে মনে হচ্ছে তাদের কোনো পরামর্শ নেওয়া হয়নি এক্ষেত্রে। এবং ছাত্র জনতার একটি অংশ যখন বিরোধিতা করেছে, আমার মনে হয় যে তাদেরও সকলের পরামর্শ এখানে নেওয়া হয়নি, কোনো একটা অংশের নেওয়া হয়ে থাকতে পারে, এবং যাদের পরামর্শ নিয়ে এটি করা হয়েছে তারা আমার মনে হয় অন্ধকারের মধ্যে ছিলেন তার ব্যাপারে, যার কারণে এই কাজটি হয়েছে। তো এখন এটি হওয়ার পরে আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি যে বিষয়টি বলতে পারি সেটি হচ্ছে যে একটি সরকার যখন সরকার পরিচালনা করবার জন্য উপদেষ্টা নিয়োগ করবেন, যথাযথভাবে সেই নিয়োগটি হওয়া দরকার এবং তার অতীত বর্তমান ব্যাকগ্রাউন্ড দেখা দরকার, এবং যেই বিপ্লবের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, তো যাকে নিয়োগ করবেন সেটি সে ধারণ করে কিনা। তো এটি দুদিনের ব্যাপার নয়, আসলে আমাদের সমাজে অনেক সুবিধাবাদী শ্রেণী আছে, একটি স্রোত দেখলে সেদিকে গা ভাসিয়ে দেওয়ার মতো তাদের অতীতকে তারা রিভার্স করে, তারা চেঞ্জ করে ফেলে। দেখা যায় এরকম অনেক আছে যে তাদের ফেসবুকের প্রোফাইল পরিবর্তন করেছে, প্রোফাইল লক করে দিয়েছে, তারা বিপ্লবী সেজেছে, অতীতের সরকারের সুবিধা ভোগ করেছে, করা হচ্ছে না, সুবিধা ভোগ করেছে। যদি যথেষ্ট করা হতো তাহলে এই সমস্যাটি হতো না। আমার মনে হয় যথেষ্ট যাচাই বাছাই হয় নাই, আমার যেটি আমার ধারণা। জি, ধন্যবাদ নিপুণ রায়চৌধুরী। আপনি যদি বলতেন আমাদের উপদেষ্টা যে নিয়োগ দেওয়া হয়েছে এবং উপদেষ্টা আসলে ছাত্র জনতা সরকার আমরা বলছি, উপদেষ্টা পরিষদে কি কোনো রাজনৈতিক দলকে রাখা উচিত কিনা? কারণ এই অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সেক্ষেত্রে আপনি কি প্রয়োজন মনে করেন যে এখানে রাজনৈতিক প্রতিনিধি বা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি উপদেষ্টা পদে রাখা উচিত? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আপনার নির্দিষ্ট একটি সময়ের মধ্যে তাদের সীমাবদ্ধতা থাকা উচিত। তো সেই জায়গায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে রাখার প্রয়োজন এটা আমি মনে করি না। ঠিক আছে, যদি তারা প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে মতামত নিয়ে এবং আপনার এই সংগ্রামের সাথে যারা জড়িত ছিল ছাত্র জনতা এবং এদের সাথে সকলের সাথে যদি কথা বলে যদি কাজগুলো করতেন তাহলে হয়তো বিরোধটা থাকতো না। শহীদুল ভাই একটা কথা বললেন যে পিছন থেকে অন্য কেউ এই সরকার চালাতেও পারে সুযোগটা। আমি কিন্তু ওই কথাটা প্রথম পয়েন্টেই বলছি যে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হচ্ছে, এবং যে উপদেষ্টাদেরকে নিয়োগ করা হলো সেটা ছাত্র জনতা তো জানে না, রাজনৈতিক দলও তো অবগত নয়, ইভেন কেউ উপদেষ্টারাও অবগত না। তাই কাদের ইশারায় এরা নিয়োগ প্রাপ্ত হচ্ছে, এটা তো কোশ্চেন থেকেই যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার করে বলছি যে এই সরকারের সফলতা ব্যর্থতা দুটোই কিন্তু তাদের উপর নির্ভর করছে। এখন আপনি কতটা সফল হবেন সেটা আপনার কর্ম দ্বারাই আপনি সেটা প্রমাণ করতে হবে। এখন একটি রাজনৈতিক দল হিসেবে, জনগণের দল হিসেবে বিএনপি সাপোর্ট দিচ্ছে, অন্য সকল গণতান্ত্রিক দল সাপোর্ট দিচ্ছে, ছাত্র জনতা সাপোর্ট দিচ্ছে। এই সাপোর্টকে ধরে রেখে আপনার যে মূল লক্ষ্য, জনগণের যে প্রত্যাশা, ছাত্র জনতার যে প্রত্যাশা এবং রাজনৈতিক দলের যে প্রত্যাশা, সেটা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা সৃষ্টি করে সেই ব্যবস্থার মাধ্যমে জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেয়, মানে হস্তান্তর করা, জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এটা কি এমন কাজ যে এর জন্য আপনার একেবারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আপনার সেই সংস্কার করতে হবে, তারপরে আপনি নির্বাচন দিতে পারবেন, তাছাড়া নির্বাচন দিতে পারবেন না। কারণ যে সরকার ছিল সেই সরকারের ব্যর্থতা কি ছিল? জনগণ সম্পৃক্ত ছিল না। এই সরকারও তো জনগণ সম্পৃক্ত না। হ্যাঁ, জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, সেই সুযোগটাকে
জনগণের স্বার্থে কাজে লাগানোর জন্য, সেই সুযোগ কিন্তু তাদের ব্যক্তিগত কাজে লাগানোর জন্য না। কিন্তু যে হারে আপনার যে প্রক্রিয়ার মাধ্যমে উপদেষ্টা নিয়োগ হচ্ছে, জনগণ কিন্তু এখন বিরূপ হয়ে যাচ্ছে। জনগণের ভিতরে এখন কোশ্চেন আছে, আদৌ কি নির্বাচনটা কি হবে কি হবে না, আবার কি আমাদেরকে যুদ্ধে নামতে হবে কি হবে না। তো সেই জায়গা তো কোনো রাজনৈতিক দল বলেন, কোনো গণতান্ত্রিকামী মানুষ এটা মেনে নেবে না। তো যত দ্রুত সম্ভব নির্বাচনের একটা ডেট ডিক্লেয়ার করে নির্বাচন প্রক্রিয়ার জন্য যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করে নির্বাচন দিয়ে এই সরকারকে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবে, তত তাড়াতাড়ি বিপদ শেষ। কারণ আপনি বুঝছেন, আমি বুঝছি, আমার সাথে এই টেবিলে শহীদুল ভাই বুঝছে যে ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নাই। তো ষড়যন্ত্র ঠেকানোর দায়িত্ব কি রাজনৈতিক দলের একার, নাকি এখন স্টেক হোল্ডারে যারা আছে প্রত্যেকে? তো আমার যেখানে সারা বাংলাদেশে আপনার প্রশাসন বলেন সব স্তরে যখন আওয়ামী দোসররা এখনো বসে আছে, সেখানে আপনি সে ষড়যন্ত্র কিভাবে 3 মাসে বলেন 4 মাসে আপনি তো বছরের পর বছর থাকলে মোকাবেলা করতে পারবেন না নির্বাচিত সরকার ছাড়া। কারণ এই সরকারের কিছু উপদেষ্টাদের মানুষ মেনে নিচ্ছে, কিছু মানুষকে তো কেউ মেনে নিতে পারছে না। তো সেটা দিয়ে আপনি কিভাবে সংস্কার করবেন? তো আমার কথা হচ্ছে যে নির্বাচনটা মানে এখন খুবই জরুরি হয়ে পড়েছে। এটা মানে বিএনপির ইন ফিউচারে বিএনপি ক্ষমতায় যাবে সেটা না, কিংবা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাবে সেটা না। এই নির্বাচন এখন প্রয়োজন এই কারণেই, কারণ জনগণের সরকার এখন গঠন করা প্রয়োজন। জনগণের ম্যান্ডেট জনগণের হাতে পৌঁছে দিলেই সেই সরকারি নির্বাচন করে, মানে জনগণের সরকার, তারাই ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে সংস্কার হবে, কিভাবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করা যায়, কিভাবে এই স্বৈরাচারের যে প্রেতাত্মারা যেভাবে আনাচে কানাচে ঘুরে আছে তাদেরকে কিভাবে আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা গ্রহণ করা যায়, এরা তারা করবে। আমরা যদি নির্বাচন প্রসঙ্গে বলি, এখন আসলে বিগত সরকার আওয়ামী ফ্যাসিস্ট সরকার, তারা তো নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নই আসছে না এখন। যেহেতু আমরা জাতীয় পার্টিকে বিভিন্ন রাজনৈতিক দল বলছে তারা সহযোগিতা করেছে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে, তাদেরকেও বিরোধিতা করা হচ্ছে। তাহলে এখন আসলে নির্বাচনে কারা অংশগ্রহণ করবে? এক বিএনপি আছে এবং জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। জামাতও কিন্তু এতদিন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। তাদের রাজনৈতিক দল গুছানো একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং তারা সংস্কারেরও দাবি করছে। তাহলে এই সময় কি আসলে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে? এখন কি নির্বাচন দেওয়া উপযুক্ত সময় আপনি মনে করছেন? না, আমি এখনই যে আপনি বলছি যে 1 মাসের মধ্যে আপনি নির্বাচন দেন সেটা নয়। হ্যাঁ, আমি বলছি নির্বাচনে ডেটটা ডিক্লেয়ার করার জন্য। কেন আমি আপনাকে বলি, আপনার বিয়ে কবে হবে সেটা যদি আপনি আগাম না জানতে পারেন, তার যে প্রস্তুতি আছে সেটা আপনি কিভাবে গ্রহণ করবেন? নির্বাচনে কে যাবে না সেটা এখন মুখ্য বিষয় না, কে আসবে না মুখ্য বিষয় না। আপনার যদি ডেটটা আপনি জানতে পারেন, আপনি প্রস্তুতি নিতে পারেন, আপনি আগামী দিনে নির্বাচনে আসবেন কি আসবেন না, আপনি আপনার মাঠ গুছাতে পারেন। আপনি এতে করে কি যে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রগুলো কিন্তু থেমে যাবে। এবং আগামী দিনে যারা এখনো প্রশাসনে আওয়ামী দোসররা আছে, বিভিন্ন সেক্টরগুলোতে আওয়ামী দোসররা আছে, তারাও কিন্তু সতর্ক হয়ে যাবে যে এই ডেটের পরে কিন্তু আমরা এই ষড়যন্ত্র করে টিকে থাকতে পারবো না। তো আমাদের তো দরকার নাই পলায়ন শক্তির পিছনে শুধু সময় নষ্ট করা আর দেশের ক্ষতি করা। এটা কিন্তু তারা কিন্তু খুব সচেতন, তারাও বুঝে যাবে। কিন্তু আপনি যদি ডেটটা ডিক্লেয়ার না করেন, আপনি যদি এই অজুহাত সেই অজুহাত দিয়ে আপনি যদি মানে শুধু কালক্ষেপণ করেন, তখন জনগণের ভিতর যেমন একটা আশঙ্কা চলে আসতে, মানে প্রধান নির্বাচন কমিশন বলেন, উপদেষ্টা বলেন এই সরকারকে নিয়ে, ঠিক তেমনই ষড়যন্ত্রকারীরা আরও আটঝাট বেঁধে ষড়যন্ত্র করার সুযোগটা পাবে। তো আমার কথা হচ্ছে, এটা আমার কথা না, আমি মনে করি বাংলাদেশের আপামর জনগণের কথা, যে জনগণের অনেক হয়েছে, 16-17 বছর ধরে বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কোনো কিছুর বিচার হয়নি। এখন জনগণ তার অধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এই সকল সমস্যার সমাধান, তখন আপনি 5 বছর একটা সরকার সময় পাবে, সেই সরকারতে যত দূর পারবে করবে, পরবর্তীতে পারলো না জনগণ আবার নতুন করে নির্বাচন, কারণ আপনাকে প্রক্রিয়ার মধ্যে তো আসতে হবে। কারণ গণতন্ত্রহীনতার কারণে স্বৈরতন্ত্র কায়েম করতে পেরেছিল শেখ হাসিনা,
এবং স্বৈরতন্ত্র কায়েম করবে বলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। সেই গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করতে যে হাজার মানুষ জীবন দিয়েছে, আবার কোনো ফ্যাসিবাদের হাতে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নয়। তাই সেই কুক্ষিগত যাতে না হতে পারে এই জন্য আমরা বারবার নির্বাচনের কথা বলছি, কারণ জনগণের ম্যান্ডেট জনগণের কাছে ফিরে যাক, জনগণ নির্বাচন করুক, আগামী দিনে তার সরকার কারা গঠন করবে, সেটা XYZ যেই হতে পারে, কিন্তু সেই অধিকার জনগণকে দিয়ে দিতে হবে। এখন ডক্টর ইউনূস সাহেব বারবার বলছে জনগণ তো চাচ্ছে না, জনগণ তো চাচ্ছে না। শেখ হাসিনাও তো একই কথা বলেছেন, জনগণ তো আমাদের বিরুদ্ধে নামছে না, জনগণ তো মাঠে নামছে না। জনগণ মাঠে নামছে কি নামছে না সেটা তো 5 আগস্টের পরে, মানে ওই দিনই তো বোঝা গেল। সেই সময় তো আসলে বিগত সরকারের আমলগুলোতে তো জনগণকে রাস্তা নামার সেই সুযোগ দেওয়া হয়নি। তো এখন তো আর সেই পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন নাই ভাই। কিন্তু জনগণ তো ভোট চায়, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এটা তো জনগণ ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্যই কিন্তু জনগণ রাজপথে রক্ত দিতে শেষ পর্যন্ত প্রস্তুত হলো এবং দিল সেটা। তো ওইটা আপনি ব্যর্থ হতে দেবেন কেন? আপনাকে চেয়ারে, মানে যে চেয়ারে আপনি বসবেন ওটাই আরামদায়ক, থেকে আর উঠা যাবে না, এই মনোবৃত্তি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আলোচনা করছিলাম অন্তর্বর্তী সরকারের 100 দিন এবং নির্বাচনী রোডম্যাপ, পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলো নিয়ে ফিরছি। জনাব শহীদুল ইসলাম শহীদ, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা দেখেছি আজকে প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে জুলাই অভ্যুত্থানে যারা নির্যাতনের শিকার হয়েছে, নির্যাতনকারী বা যে সকল অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে সেগুলোর বিচার হবেই, এবং বিগত 15 বছরে যারা নির্যাতন করেছে তাদেরও বিচার হবে। এবং আমরা যদি দেখি এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলো মামলাও হয়েছে, যেগুলোর মধ্যে থেকে আসলে দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে, অভ্যুত্থানকে কাজে লাগিয়ে যেই মামলাগুলো সরাসরি এর সাথে অন্তর্ভুক্ত না এরকম মামলাও জমা পড়েছে, যেখানে ব্যক্তিগত আক্রোশে মানুষ কিন্তু মামলাগুলোতে নাম ঢুকিয়ে দিচ্ছে। আবার পাশাপাশি আমরা দেখেছি যে বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার যে সকল মামলাগুলো আজকে শিবিরের 7 জন পঙ্গুত্ব বরণ করছে, সেটা অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা দাখিল করেছেন। এই সব মিলিয়ে আসলে এই মামলাগুলোর কিভাবে প্রায়োরিটি বেসিসে কিংবা কি পর্যায়ে আসলে বিবেচনা করা উচিত, কিংবা কিভাবে এই সরকার আসলে এই মামলাগুলো ডিল করবে, এটা আপনার কি মনে হয়? জি ধন্যবাদ। আজকে আপনি নিঃসন্দেহে প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন। আপনি আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ তিনি দিয়েছেন সেখানে এই কথাটি উল্লেখ করেছেন যে শেখ হাসিনার, শুধু আমরা জুলাই বিপ্লবের যে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, এর জন্য যারা দায়ী তাদের বিচার করবেন, শুধু এই কথাটি বলেন নাই, তিনি বলেছেন শেখ হাসিনার বিগত 15 বছরের সব অপকর্মের বিচার করা হবে। এর মানে হচ্ছে যে শেখ হাসিনা এবং তার সরকারে যারা ছিলেন এবং তার সহযোগী যারা ছিলেন প্রত্যেকের অপকর্মের বিচার, এটি শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ দেখতে চায় না। দেশের মানুষ এই বিচারটি আসলে সত্যিকার অর্থে চায়। এই বিচারটি যদি না করা হয় তাহলে আমার মনে হয় যে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে না। তো প্রায়োরিটি বেসিসে এই বিচারগুলোকে নিয়ে আসতে হবে আগে। আসলে যে আমরা জুলাই বিপ্লবের যে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা তাদের স্বজনদেরকে হারিয়েছে, সম্পদ হারিয়েছে, এই অন্যায়ের সাথে অপকর্মের সাথে যারা জড়িত, সেই বিচারগুলো যেহেতু করেছেন, তিনি এর সাথে সাথে আরেকটি কথা বলেছেন যে যারা পরাজিত শত্রুদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে তারা এখনো ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তিনি বলেছেন যে আপনারা ষড়যন্ত্র থেকে বিরত থাকুন এবং দেশকে ষড়যন্ত্র থেকে বিরত রাখুন। এটি তিনি এই বক্তব্যটি তিনি দিয়েছেন। তো সেজন্য আমি বলতে চাই যে এই বিচারটি কিভাবে করবেন, কারণ হচ্ছে যে অনেকগুলো মামলা হচ্ছে, কিছু মামলা হচ্ছে বিচ্ছিন্নভাবে, কিছু মামলা এ পর্যন্ত যে মামলা হয়েছে তার উপরে যদি একটা স্টাডি করা হয় তাহলে দেখা যাবে যে খুব গোছালো মামলা বেশি যে হয়েছে তা নয়, তবে কিছু মামলা হয়েছে যার ভিত্তিতে এই বিচারগুলো দ্রুত আসলে শুরু করা উচিত, যেটা জাতি প্রত্যাশা করে। তো কারণ হলো যে এই বিচার একটি বিচারাঙ্গনে একটি কথা আছে, আপনারা জানেন যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তো এটি যদি দেরি হয় তাহলে জাস্টিস পেতে যারা এদেশে জাস্টিস প্রত্যাশা করেন সেখানে তারা সঠিক বিচার হয়তো পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। তো এজন্য আমার মনে হয় যে প্রমাণ তো অনেক রয়েছে, মামলা, আমরা অনেকে বলেছেন যে মামলাগুলো গুছালো হয়নি, এটি সত্য, কিন্তু যেগুলোর প্রমাণ রয়েছে, একেবারে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে, যে বক্তব্যগুলো রয়েছে, আপনি যদি সেটি দেখেন, যে আপনি যদি বলেন
যে আমরা এখন থেকে এই সরকার আসার আগে 15 বছর আগে যদি যাই, 2006 সালের 28 অক্টোবর যদি যাই, 27 অক্টোবরের বক্তব্য যদি শোনেন আপনি, শেখ হাসিনা তখন সারা দেশের তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আহ্বান করলেন যে আপনারা লগি বৈঠে নিয়ে আসুন এদের মোকাবেলা করতে। তো কি করলো তার পরের দিন 28 আগস্ট, 27 আগস্টের পরে 28 আগস্টে এসে 28 অক্টোবর দুঃখিত 28 অক্টোবর এসে এদেশের অনেক মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করা হলো। তার ফুটেজগুলো আমাদের সামনে এখনো ভাসছে। তো যারা সংবাদকর্মী তারা মাঠে বসে দেখেছেন। আপনি যদি দেখেন যে হেফাজতের ঘটনা কিভাবে মানুষগুলোকে মেরেছে, সেই প্রমাণগুলো আমাদের কাছে আছে। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কি বক্তব্য দিয়েছেন সেগুলো তো প্রমাণ আছে। তো এরপরে আমরা যদি দেখি যে গতবারের 28 অক্টোবর, এই বছরের আগের বছর 28 অক্টোবরের আরেকটি ঘটনা ঘটেছিল রাজপথে। এরপরে এই জুলাই বিপ্লবের ঘটনা যদি দেখি, সেখানে অনেক প্রমাণ রয়েছে। এগুলোর বিচার এদেশের মানুষ দেখতে চায়। এটি এই সরকারের দায়। আমরা যদি বলি আসলে এই জুলাই অভ্যুত্থানে কে কেন্দ্র করে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে, জুলাই অভ্যুত্থানে যে সকল অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেগুলোর বিচার এই সরকার করবে। বিগত সরকারের যে সকল অপকর্ম রয়েছে সেগুলোর বিচার করবে এবং রাজনৈতিকভাবে যে সকল হয়রানি বা মামলা বা পঙ্গুত্ব বরণ করেছে যে সকল নেতাকর্মী সেগুলো বিচার, এগুলো সব মিলিয়ে কিন্তু একটা মামলা জটের সম্ভাবনা রয়েছে এবং প্রকৃত বিচার পাওয়া যাবে কিনা আসলে এটা আমাদের জানা নেই। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে আমি এই বিষয়টি নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না। জনাব নিপুণ চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে আজকে আপনাদের বিএনপির একজন নেতা বলেছেন যে প্রধান উপদেষ্টার মামলাগুলো একদিনই সবগুলো তুলে নেওয়া হয়েছে, কিন্তু তারেক জিয়ার বিষয়ে সেরকম কোনো পদক্ষেপ তারা দেখছেন না এবং আমরা সরকারে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তারেক রহমান দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সরকার সহায়তা করবে, এমনটা মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। তো সরকার আপনাদের এই তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যাপারে আপনাদের মন্তব্য কি বা প্রতিবন্ধকতা আপনারা দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি আপনাকে বলবো যে জাতীয়তাবাদী নেতা তারেক রহমান এবং তাকে নিয়ে ষড়যন্ত্র বিগত দিনে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটাই আমরা মেনে নিয়েছি। কারণ জাতীয়তাবাদী নেতাদেরকে নিয়ে ষড়যন্ত্র কিন্তু শুধু দেশের ভিতরে হয় না, দেশের বাইরে থেকেও ষড়যন্ত্র অব্যাহত থাকে। তো সেই জায়গা থেকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন যে তার যে মামলাগুলো হয়েছে, এবং তিনি বলেছেন আমরা অনুধাবন করি সেটাও, যে ওনার এবং জাতীয়তাবাদী দলের যত নেতৃবৃন্দ আছে যে মামলাগুলো হয়েছে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন মামলা, গায়েবী মামলা। এই মামলা আওয়ামী দোসররা এই মামলা করেছেন এবং আওয়ামী সরকারের আগে 111-এর ষড়যন্ত্রকারী মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবরা তারাও কিন্তু তৎকালীন রাজনীতি বিয়োগ করার জন্য যে ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে সেই মামলা কিন্তু অব্যাহত। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে আমি একদম সংক্ষেপে বলতে চাচ্ছি যে দেশের প্রচলিত আইনের মাধ্যমে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের প্রত্যেকটা মামলা আমরা নিষ্পত্তি করে তাকে আমাদের নেতা দেশে ফিরবে সেটাই আমরা প্রত্যাশা করি এবং সেখানে সহযোগিতা কে করবে না সেটা আমরা খুব ভালো করে বুঝি। আমরা চাই যে আইনের সুষ্ঠু ধারার মাধ্যমে আমাদের নেতা আমাদের কাছে ফিরে আসবে এবং সেটা চাপ সৃষ্টি করার জন্য যখন প্রয়োজন হবে তখন আমাদের বিএনপির পক্ষ থেকে সে চাপ সৃষ্টি করা হবে। কিন্তু আপনারাই যে অনুধাবন করতে পারছেন যে ডক্টর ইউনূস সাহেব চলে এসেছেন এবং তিনি তার সবকটা মামলা কোয়াশ করে নিয়েছে। একইভাবে কিন্তু ফ্যাসিস্ট হাসিনা যখন ক্ষমতায় এসেছিল তখন কিন্তু তিনি সহ তার দলের সব মামলা কিন্তু কোয়াশ করে নেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত আমাদের নেত্রী সব মামলা খালাস হয়নি। এখনো পর্যন্ত নেতাদের মামলা কিন্তু এখন আমাদের খালাস হয়নি। ডেফিনেটলি উনি আসবেন এবং সে আসার ব্যাপারটা তাকে এখনো বুঝতে হবে, আমাদের এখনো বোঝার ব্যাপার আছে যে এই সরকারের ভিতর কতটুকু ষড়যন্ত্র আছে কি নাই সেটা আমাদের নেতাকে নিয়ে। কারণ জাতীয়তাবাদী শক্তিকে কেউ ষড়যন্ত্র করলে আমরা সেটা নস্যাৎ করে দেওয়ার প্রক্রিয়ায় যাব কিংবা সেই ষড়যন্ত্র মোকাবেলা করার সেই জায়গাটা রেখে আমরা আমাদের নেতাকে দেশে আনবো। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, কথা বলছিলাম সরকারের 100 দিনের বিভিন্ন কার্যকলাপ এবং নির্বাচনী রোডম্যাপ নিয়ে। এতক্ষণ আমাদের সাথে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।